আজ আমি তোমাদের এমন একটা ঘটনা শোনাবো যে ঘটনাটা আমাকে কেউ পাঠায়নি বা কেউ আমাকে শোনায়নি। আমি এটা নিজের সাক্ষী, কারণ এই ঘটনাটা ঘটে আমার নিজের মাসির মেয়ের সাথে। ওর সাথে যখন এই ইনসিডেন্ট বা ঘটনাগুলো ঘটছিল, ও না ধীরে ধীরে খুব অসুস্থ হয়ে পড়ে। একটা সময় এমন অসুস্থতা হয় যে আমি বা আমাদের বাড়ির লোক সবাই ওকে দেখতে যাই। এবার যখন আমি ওকে দেখলাম, ওকে দেখে না আমি অবাক হয়ে যাই যে ও কি সেই মেয়ে যে মেয়েকে আমি আগেও দেখেছিলাম। কারণ ও এতটাই রোগা হয়ে যায় যে ওকে চেনাই যাচ্ছিল না। তার মধ্যে ওর শরীরে রক্ত খুব কম ছিল। আরও একটা বিষয় হলো, আমার বোন এমন একজনকে দেখতে পেত যে কিনা মৃত মানুষ, আর মৃত্যুর আগের দিন পর্যন্ত ওর সাথে ওদের বাড়িতেই থেকেছে এবং ওর খাটের মধ্যেই শুয়েছিল। আমি তোমাদের এতদিন যেসব ঘটনাগুলো শুনিয়েছি, সেই ঘটনাগুলো হয়তো আমি কারোর কাছ থেকে জোগাড় করেছি, কারোর মুখ থেকে শুনেছি, বা কেউ আমাকে হোয়াটসঅ্যাপে বা মেলের মধ্যে পাঠিয়েছে, সেটাই আমি তোমাদেরকে শুনিয়েছিলাম। আর ভবিষ্যতেও এইভাবেই আর কি শোনাবো। তোমাদের যদি কারোর মনে হয় আমার চ্যানেলের এই ঘটনাগুলো সত্যিকারের ঘটনা, তাহলে এটা তোমাদের ব্যক্তিগত চিন্তাভাবনা। আর যদি কারোর মনে হয় মিথ্যা ঘটনা, তাহলে তোমরা এই ঘটনাগুলোকে এন্টারটেইনমেন্ট হিসেবেও নিতে পারো। আর আমার এই ঘটনাগুলো যদি শুনে তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর কমেন্টে জানিও কে কোথার থেকে শুনছো, তাহলে আমিও বুঝতে পারবো যে আমার সাবস্ক্রাইবার বা ভিউয়াররা কোথার থেকে ঘটনাগুলো শুনছে। আরও একটা বিষয় হলো, আমি এই ঘটনাটা যখন শোনাচ্ছি সেই সময় না বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই ব্যাকগ্রাউন্ডে হয়তো একটু আওয়াজ আসতে পারে, সেটা তোমরা একটু মানিয়ে নিও। তো চলো এই ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করি। আমি এখানে কিছু পার্সোনাল কারণে আমার বোনের নামটি গোপন রাখছি। আসলে ও আমার নিজের মাসির মেয়ে। এই ঘটনাটি নিয়ে আমি না একটু সংশয়ে ছিলাম যে ঘটনাটা আমি ইউটিউবে চ্যানেলে শেয়ার করব কি না, কারণ এটা আমার নিজেদের পরিবারের ঘটনা। তাই ভাবলাম একবার মাসির কাছ থেকে পারমিশন নিয়ে নিই। এবার 2014 সালে আমার মাস্তাতো বোনের সাথে এমন কিছু ভয়ানক ঘটনা ঘটে যা শুনলে গা শিউরে উঠবে। এবং একটা বিষয় হলো, ও যখন সুস্থ হলো তারপর থেকে না ওর স্বভাব চরিত্র না ধীরে ধীরে বদলে যায়। বর্তমানে বোনের সাথে ওর মা বাবার কিছুটা যোগাযোগ থাকলেও আমাদের কোনো রিলেটিভের সাথে ওর কোনো সম্পর্ক নেই। বোন এখন নিজের মতোই আর কি থাকে, আর কলকাতায় কোনো একটা কোম্পানিতে চাকরি করছে। আমার মাসির 2 মেয়ে, বড় বোনের নাম রুমকি আর ছোট বোনের নাম ঝুমকি। যদিও এটা ঘটনাটা বোঝার জন্য এটা ছদ্মনাম। মাসির 2 মেয়ের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। বড় বোন যে মানে রুমকি, সে ছোট বোনের থেকে 3 বছরের বড়। সেই কারণে বড় বোনের যারা বান্ধবী ছিল তাদের সাথে ছোট বোনেরও সম্পর্ক খুব ভালো ছিল। এবার রুমকির একটা বান্ধবী ছিল, আর সেই বান্ধবীটা ছিল রুমকির বেস্ট ফ্রেন্ড। সেই মেয়েটির সাথে রুমকি বা ঝুমকির খুব ভালো বন্ধুত্ব ছিল। মানে সবাই বলতো যে তোরা 3 জন একই বোন, একই মায়ের সন্তান। মেয়েটির নাম ছিল শম্পা। এবার তাদের বন্ধুত্ব এত ভালো ছিল যে শম্পা মাঝে মাঝে রুমকি ঝুমকিদের বাড়িতে এসে রাতেরবেলা থাকতো, আবার কোনো সময় রুমকি বা ঝুমকি সেও গিয়ে শম্পাদের বাড়িতে থাকতো। মানে এইভাবে তাদের বন্ধুত্ব ভালোভাবে চলছিল। এবার একদিন শম্পা একটা ছেলের প্রেমে পড়ে এবং ওর সাথে প্রেম করছিল। যখন নাকি রুমকি সেটা জানতে পারলো, তখন শম্পাকে না সতর্ক করে। তার কারণ হলো, যে ছেলেটার প্রেমে শম্পা পড়েছিল ওই ছেলেটার স্বভাব চরিত্র খুব বাজে ছিল। মানে অনেকগুলো মেয়ের সাথে একসাথে আর কি প্রেম করত, সেটা আবার রুমকি জানতো। তো বন্ধুত্বের খাতিরে শম্পাকে সতর্ক করে, কিন্তু শম্পা বলে না, ও তো আমাকেই ভালোবাসে। মানে শম্পা একদম প্রেমে হাবুডুবু খাচ্ছিল সেই ছেলেটার। তো রুমকি যাই হোক নিজের তরফ থেকে যতটা চেষ্টা করেছে বন্ধুকে বাঁচানোর জন্য, কারণ ওর তো বেস্ট ফ্রেন্ড হয়, সে তো কোনো সময় চাবে না যাতে ওই ছেলেটার প্রেমে পড়ে ওর কোনো ক্ষতি হোক। যাই হোক এইভাবে 1 বছর পার হয়ে যায়। এবার একদিন হঠাৎ করে রুমকি আর ঝুমকি দুজনেই শুনতে পারে শম্পা ওই ছেলেটির সঙ্গে সেবকের কালী মন্দিরে গিয়ে বিয়ে করে ফেলে। এবার এটা শুনে তো রুমকি আর ঝুমকি দুজনেই শকড। মানে ওদের সাথে এত ভালো বন্ধুত্ব শম্পার, তাও ওরা কিছুই টের পেল না। এবার বিয়ে করার পর রুমকি আর ঝুমকির সাথে তেমন কোনো কথা হয়নি শম্পার।
তার কারণটা হলো শম্পার বাড়ির থেকে তো ওর বাবা মা মেনে নেয়নি, কারণ তাদের মেয়ে পালিয়ে বিয়ে করেছে। তার মধ্যে এই দোষটা চাপিয়ে দিয়েছে রুমকি আর ঝুমকির ওপর। মানে শম্পার বাড়ির লোক ভেবেছে যে রুমকি আর ঝুমকি সব কিছুই জানতো, কিন্তু তাদেরকে জানায়নি। এটা নিয়ে না অনেক বড় একটা ঝামেলা হয়, পুলিশ কেসও পর্যন্ত হয়। যাই হোক, এসব আর তোমাদেরকে বলে তো লাভ নেই, মেন ঘটনায় আমি ফিরি। তো এরকমভাবে তারপর থেকে শম্পার সাথে খুব একটা যোগাযোগ তাদের ছিল না। এবার মোটামুটি 7 মাস পার হয়ে গেছে। হঠাৎ একদিন শম্পা রুমকিকে ফোন করেছে। তো রুমকি ফোনটা ধরেছে, তখন দেখছে যে শম্পা কাঁদছে ফোনের মধ্যে। তো রুমকি ওকে জিজ্ঞেস করে, কিরে তুই কাঁদছিস কেন? তখন শম্পা বলছে, আমার যে হাজব্যান্ড সে না অন্য আরও মেয়ের সাথে সম্পর্ক আছে। এই কথাটা শোনার পর রুমকি শম্পাকে বলল যে তোকে তো আমি অনেকদিন আগেই বলেছিলাম যে এই ছেলেটা ভালো না, এর আরও অনেক মেয়ের সাথে সম্পর্ক আছে, তুই কেন তাকে বিয়ে করতে এলি? তখন তো আমার কথা শুনিসনি। এরপর শম্পা আরেকটা কথা শোনালো, সেটা হলো ও 4 মাসের অন্তঃসত্ত্বা। এবার এই কথাটা বলে শম্পা আরও কাঁদছে। তারপর ও বলছে, আমার না তোদের বাড়িতে আসতে খুব ইচ্ছা করে। আগে যেরকম আমরা একসঙ্গে একই বাড়িতে থাকতাম, মানে ভালো একটা মুহূর্ত কাটিয়েছি, ভালো একটা সময় কাটিয়েছি, রাতেবেলা একসাথে শুতাম, মানে রুমকি ঝুমকি আর শম্পা। তো সেই জিনিসটা আবার শম্পা বলছে তোদের বাড়িতে এসে আমি থাকতে ইচ্ছা করে। তখন রুমকি বললো যে ঠিক আছে তুই চলে আয়, কোনো ব্যাপার না। এরপর শম্পা একদিন 1 সপ্তাহের জন্য তার শ্বশুর বাড়ি থেকে চলে আসে রুমকিদের বাড়িতে, একটা ব্যাগ নিয়ে আসার সাথে। তো রুমকিদের বাড়িতে সে থাকছে, মাসি মেশোর সাথে গল্পগুজব করছে। মাসি মেশো তো সবই জানে যে ওর সাথে কী কী হয়েছে। তো ভালো একটা সময় কাটাচ্ছে। মোটামুটি 2 দিন পার হয়েছে। হঠাৎ করে শম্পার যে হাজব্যান্ড সে না শম্পাকে ফোন করে প্রচণ্ড বকা দিয়েছে। আর যখন নাকি বকা দিল তখন শম্পাও কথা বলে, কিছু তর্কাতর্কি হয়ে তাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া লাগে। যখন ঝগড়া হচ্ছিল তখন সেটা মাসি মেশো শুনতে পারে, কারণ ওরা তো চিল্লিয়ে ঝগড়া করছিল। তারপর মাসি ভালোর জন্য শম্পাকে বলে যে তোর হাজব্যান্ড তো খুব ঝগড়া করছে, হয়তো বাড়িতে একা আছে, তাই তুই চলে যা, হাজব্যান্ডকে বোঝা, মানে ভালোর জন্য আর কি বলে। মানে ভেবেছে যদি শম্পা চলে যায় তাদের মধ্যে আর কি ঝগড়াটা থেমে যাবে, সেই জন্যই আর কি মাসি বলেছে। এবার শম্পাও একটু খারাপ পায়। তো মোটামুটি সন্ধ্যা 7টার দিকে শম্পা মাসি বাড়ি থেকে চলে যায়। আর ওর না কিছু কসমেটিক্স ছিল, পাউডার, ক্রিম, চিরুনি, এসব আর কি ছিল। ভুল করে সেই কসমেটিক্সগুলো মাসি বাড়িতেই রেখে যায় ড্রেসিং টেবিলের উপর। আর ও না খুব সাজতে ভালোবাসত শম্পা। যাই হোক, ও তো চলে গেল। চলে যাওয়ার পর রাতেরবেলা তারপর 2 বোন একসাথে শুয়েছে। আর বলছে যে কি হলো, হঠাৎ করে শম্পা এতদিন পরে আসলো, এরকম ঝামেলা হচ্ছে, ওর কপালটাই খারাপ, ওর শ্বশুরবাড়ির লোকজন হয়তো ভালো না। যাই হোক, এইসব গল্পগুজব করে তারা রাতেরবেলা শুয়ে পড়ে। এবার পরের দিন সকাল মোটামুটি 6টা থেকে 6:30টার দিকে হঠাৎ করে মাসি 2 বোনকে আর কি ডাকছে, রুমকি আর ঝুমকিকে ডাকছে যে দরজাটা খোল। তো রুমকি উঠেছে, বড় বোন আগে উঠেছে, উঠে দরজাটা খুলেছে। তখন মাসি বলছে একটা সর্বনাশ হয়ে গেছে। তো রুমকি বলছে কি হয়েছে, সকালবেলা করে এসব সর্বনাশের কথা বলছো? মাসি ওকে জানালো যে শম্পা স্ট্রোক করে মারা গেছে। এই কথাটা শুনে তো রুমকি আর ঝুমকি দুজনেই মানে শকড। মানে হঠাৎ করে কি হলো, গত রাতেই তো ওদের বাড়ি থেকে গেল একদম ঠিক আছে, আর সকালে এরকম শুনছে। প্রথমে না রুমকি ঝুমকি বিশ্বাস করেনি, আর এটা বিশ্বাস না করার মতনই ঘটনা। তারপর মাসি বলল যে আমাদের পাড়ার একটা লোক সকালবেলা করে আসছিল, তখন দেখলো যে শম্পাদের বাড়ির সামনে কিছু লোকের ভিড়। এবার ওই লোকটি যখন শম্পাদের বাড়িতে ঢুকলো তখন দেখলো শম্পা মারা গেছে আর কি, সবাই কান্নাকাটি করছে। আর তখন ওই লোকটি জানতে পারলো। এবার ওই লোকটি তো জানতো যে শম্পাদের সাথে রুমকি ঝুমকির খুব ভালো একটা সম্পর্ক, তাই ওই লোকটি মাসি বাড়িতে এসে মাসিকে জানায়। এবার যখন নাকি শুনলো রুমকি আর ঝুমকি, তখন রুমকি শম্পার হাজব্যান্ডকে ফোন করে শুনতে পারলো যে সত্যি সত্যি রাত্রে মোটামুটি 1টা-2টার দিকে শম্পা স্ট্রোক করে মারা গেছে। এই কথাটা শোনার পর রুমকি ঝুমকি আর দেরি না করে তাড়াতাড়ি শম্পাদের বাড়িতে যায়। গিয়ে দেখে লোকজনের ভিড়, শম্পার ডেড বডিটা খাটের মধ্যে শোয়ানো, আর কপালে সিঁদুর ফিঁদুর লাগানো, যেহেতু ও সধবা ছিল। সবাই কান্নাকাটি করছে, রুমকি ঝুমকিও কান্নাকাটি করছে যে হঠাৎ করে তাদের এরকম একটা বান্ধবী বা বোনের মতো সম্পর্ক, সে মারা গেল। তখন না পাড়ার কিছু লোক শম্পার শ্বশুর বাড়িতে ঢুকে না একটু ঝামেলা শুরু করে দেয়। তার কারণটা হলো রাতেবেলা ওরা কিছু বাড়ির মধ্যে চেঁচামেচি শুনেছিল। ওদের ধারণা হয়তো শ্বশুরবাড়ির লোকই কিছু করেছে শম্পাকে। এবার এই জিনিসটা যখন শুনলো রুমকি ঝুমকি, ওদেরও সন্দেহ হয় যে হ্যাঁ সত্যিই তো এরকম একটা কিছু হতে পারে।
এর মধ্যে আবার শম্পার বাপের বাড়ির লোকও চলে আসে, তারাও এসে একটা ঝামেলা বাঁধিয়ে দেয়। তারপর পুলিশ কেস করতে বলে, কিন্তু শম্পার হাজব্যান্ড উনি চাচ্ছে না যাতে পুলিশ কেস হোক। উনি বলছে না, এটা তো ন্যাচারাল ডেথ। আর কোথাও থেকে একটা কোনো ডাক্তার নিয়ে এসেছিল, ডাক্তার একটা প্রেসক্রিপশন আর কি লিখে দেয়, প্রেসক্রিপশনটা দেখাচ্ছে এটা একটা ন্যাচারাল ডেথ, ডাক্তার এই দেখো প্রেসক্রিপশনে লিখে দিয়েছে। যাই হোক, তাও থানায় এফআইআর করা হয়। তো পুলিশ আসে, পুলিশ এসে তো শম্পাদের বাড়ির হাজব্যান্ড, তারপর ওনার শ্বশুর শাশুড়ি এদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়, আর শম্পার ডেড বডিটা পোস্টমর্টম করতে নিয়ে যায়। এইসব ঝামেলা শেষ হতে হতে মোটামুটি দুপুর 2টা-2:30 বেজে যায়। তারপর দুই বোন তার নিজেদের বাড়িতে চলে আসে, এবং এসে তো ওদের মনটা খারাপ, মানে একজন ওদের প্রাণের বান্ধবী এইভাবে অকাল মৃত্যু হলো। তো একজন মৃত মানুষের বাড়ি থেকে এসেছে, সরাসরি তো আর ঘরের ভেতর ঢুকতে পারে না, তাই বড় বোন আগে স্নানে যায়। এবার বড় বোন স্নান টান করে বেরিয়েছে, আর ছোট বোন না সে সময় উঠানের একটা পাশে আর কি বসেছিল, আর তাদের উঠোনের এক জায়গায় একটা জাম গাছ ছিল। জাম গাছটা মোটামুটি 2 বছর আগে পর্যন্ত ছিল, তো তারপর আর কি জাম গাছটা কেটে ফেলে ওরা, এই রিসেন্টলি 2 বছর হলে ওরা কেটে ফেলেছে, ওখানে নতুন বাড়ি বানিয়েছে। এবার ছোট বোন না ও একভাবে ওই জাম গাছটার দিকে তাকিয়েছিল, সেটা আবার খেয়াল করে মাসি। তো মাসি যখন দেখছে যে ও এক মনে ওই জাম গাছটার দিকে তাকিয়ে আছে, তো মাসি প্রথমে ভেবেছে যে মনটা খারাপ, তাই ওকে বললো যে কী রে তুই এভাবে তাকিয়ে আছিস কোনো জাম গাছের দিকে, আচমকা বলে। আর ওনা চমকে ওঠে, তো বলছে না না আমার ভালো লাগছে না তাই। তো মাসিও ভাবলো হ্যাঁ হতেই পারে, কারণ একজন মারা গেছে শম্পা, তার জন্য মনটা খারাপ হয়ে আছে। এরপর তো বড় বোন স্নান টান করে বেরোয়, তারপর ছোট বোন ঢোকে স্নান করতে। এবার মোটামুটি আধা ঘন্টার ওপরে হয়েছে, তাও ছোট বোন বাথরুম থেকে বাইরে বেরোচ্ছিল না। তো মাসির কি মনে হলো, গিয়ে আর কি বাথরুমের বাইরে থেকে ধাক্কায় দরজাটা, যে কী রে তোর কতক্ষণ লাগছে স্নান করতে। এবার মাসি শুনতে পাচ্ছে বাথরুমের ভেতর থেকে ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ হচ্ছে। তো মাসি শুনছে এই আওয়াজটা, শুনে না ভাবছে যে ও কাঁদছে, মানে ছোট বোন কাঁদছে। তো বলছে কী রে তুই কাঁদছিস কোনো, মন খারাপ করে কী লাভ, শম্পার আত্মা যেখানেই আছে ভালো আছে, মানে ভালো ভালো আর কি কথা বলছে। যখন এই কথাগুলো বলছিল, তখন হঠাৎ করে বাথরুমের ভেতর বালতির মধ্যে তো জল ভরা ছিল, ওই জলের বালতিটা উঠিয়ে ফেলে দেওয়ার একটা আওয়াজ হলো। তো মাসি ভাবছে ও তো রেগে গেছে, এর জন্য আর কি এসব করছে, তারপর আর কিছু বলেনি। মোটামুটি আধা ঘন্টা পার হয়ে যায়, কিছুক্ষণ পর ও বাথরুমের দরজাটা খুলে বাইরে বের হয়, আর বাইরে বেরিয়ে কাউকে কিছু বললো না। মানে মাসি ওকে জিজ্ঞেস করলো যে কিরে তোর এতক্ষণ লাগলো, কী করছিলিস বাথরুমে এতক্ষণ, ও কোনো কথা বললো না, চুপচাপ চলে গেল নিজের ঘরে। নিজের ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। যখনই কেউ চুল আঁচড়াচ্ছে, ওর কি করছে, শুধু মাথার একদিকটা চুল আঁচড়াচ্ছে। মানে আমরা যখন স্নান টান করে আসি, আমরা গোটা মাথায় আর কি চুলটা আঁচড়াই যাতে চুলটা ঠিকঠাক থাকে, কিন্তু ও চিরুনি নিয়ে একভাবে একদিকেই আর কি চুল আঁচড়েছে, আর আয়নার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তো বড় বোন সেটা দেখে, বড় বোন দেখে ওকে বলে কী রে তুই কী করছিস, একভাবে চুল আঁচড়েছিস সেইভাবে। তারপর ও কী করলো, চিরুনিটা জায়গা মতন রেখে ড্রেসিং টেবিলের উপর রেখে চুপচাপ বিছানার মধ্যে উঠে শুয়ে পড়লো। আর ওদিনকার খায়নি। তো বড় বোনও একটু খাবার টাবার খেয়ে, মানে খাবে কি আর, মন তো খারাপ হয়ে আছে, ওকে ডেকেছে খাওয়ার জন্য, ও আর খেতে যায়নি। তো বড় বোন তারপর ওর পাশে এসে শোয়, পাশে শুয়ে ওকে বলছে যে মন খারাপ করিস না, কি আর করা যাবে, যা হয়েছে এটা তো ভোলার বিষয় না, কিন্তু ভুলতে লাগবে আমাদের, এসব আর কি বলছিল। তখন ছোট বোন বলল, দিদি আমি না এসব চিন্তা করছি না, আমি অন্য একটা জিনিস চিন্তা করছি। তো বড় বোন বলছে কী চিন্তা করছিস তুই? বলে তুই যখন নাকি স্নান করতে চলে গেলি, আমি তো উঠানে বসেছিলাম, উঠানে বসে আমি দেখতে পেলাম যে জাম গাছটা যেখানে আছে, জাম গাছের পাশের থেকে সম্পাদি উকি মেরে আমাকে দেখছে। কথাটা শোনার পর বড় বোন ছোট বোনকে বলল যে তুই কী সব উল্টাপাল্টা কথা বলছিস, সদ্য মারা গেল শম্পা, আর তাকে নিয়ে তুই ইয়ার্কি মারছিস। তার মানে ছোট বোন আর কিছু বলেনি, ও না পাশ ফিরে শোয়। এবার যেদিকে পাশ ফিরে শুয়েছে সেই খাটের পাশে ওদের ড্রেসিং টেবিলটা ছিল। তখন ছোট বোন আবার বলছে যে দিদি দেখ, এই ড্রেসিং টেবিলের মধ্যে সম্পাদি যেসব কসমেটিক্সগুলো রেখে গেছে ওগুলো তো এখানেই পড়ে আছে। মানে শম্পা যখন গতকাল তাড়াহুড়ো করে চলে গেল, তখন এই কসমেটিক্সগুলো এখানেই ফেলে যায়, আর সেটা না কেউ আর কি খেয়াল করে না। মানে অল্প কিছুই জিনিস ছিল, মানে ক্রিম, তারপর একটা টিপের পাতা, এসব আর কি ছোটো মোটো জিনিস। তো যাই হোক খেয়াল করেনি। এবার বড় বোন দেখলো, দেখে তো ও চমকে যায় যে একজন মৃত মানুষের জিনিস ওদের বাড়িতে রাখা। তারপর মাসি মেশোকে ডাকে, মাসি মেশোও আসলো, বলে আরে এটা এখানে পড়ে আছে, তাহলে এই কসমেটিক্সগুলো তো বাইরে ফেলতে লাগবে।
তারপর মেশো একটা প্লাস্টিক নিয়ে আসে, আর মাসি একটু গঙ্গার জল আর তুলসী পাতা দিয়ে সেই কসমেটিক্সগুলো ওই প্লাস্টিকে ঢুকিয়ে সেটা মেশোকে বাইরে কোথাও ফেলে দিয়ে আসে। পরের দিনকার সকালবেলা সবাই জানতে পারলো যে শম্পার যে মৃত্যুটা সেটা একটা খুন। ওর শ্বশুরবাড়ির লোকজন শম্পাকে শ্বাসরোধ করে হত্যা করে, আর যাতে পোস্টমর্টম না হয় সেই মৃতদেহটা একটা কোনো ডাক্তার ডেকে প্রেসক্রিপশন লিখিয়ে সেটাকে স্বাভাবিক মৃত্যু হিসাবে চালাতে চাচ্ছিল, আর যত তাড়াতাড়ি সম্ভব শ্মশানে নিয়ে গিয়ে দাহ করতে চাচ্ছিল, কিন্তু তার আগেই ধরা পড়ে যায়। এরপর মোটামুটি 1 থেকে 1.5 সপ্তাহ কাটে। এই 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে ছোট বোনের কেমন যেন স্বভাব পরিবর্তন হয়ে যায়। মানে আগে ও খুব হাসি খুশি থাকতো, খুব কথা বলতো, কিন্তু এখন একদম নিশ্চুপ, মানে চুপচাপ থাকে, হাসে না, কারোর সাথে ঠিকমতো কথাও বলে না, মানে একা থাকতে বেশি ভালোবাসে। এই জিনিসটা তো মাসি দেখে, আর মারা তো এইসব জিনিস দেখলে বুঝতে পারে মানে তাদের সন্তানের কিছু একটা হচ্ছে। তো মাসি ওকে জিজ্ঞেস করে, কি রে তোর কি হয়েছে, তুই কেন চুপচাপ থাকিস? ও কোনো উত্তর দেয় না। তার মধ্যে আরেকটা বিষয় হলো, ও খাওয়া দাওয়াও কমিয়ে দিয়েছে, এতটা কম পরিমাণে খাচ্ছে আর বলছে যে আমার না খিদাই পায় না। এরপর তো মেশো ওর জন্য একটা, যাতে খিদা পায় সেরকম একটা সিরাপ নিয়ে আসে, সিরাপও খাচ্ছে, কিন্তু ওর কোনো খিদাই পাচ্ছে না। আর মাঝে মাঝে ও কি করতো, মাসিদের একটা গ্রিল ছিল বারান্দার মধ্যে, সেই গ্রিল ধরে দাঁড়িয়ে ওই যে উঠানের মধ্যে যে জাম গাছটা, সেই জাম গাছটার দিকে একভাবে তাকিয়ে থাকতো। এই জিনিসটা তো সবাই লক্ষ্য করে, যখনই যে দেখতো সেই ওকে বলতো, কি রে তুই ওখানে দাঁড়িয়ে কি করছিস? এটা যখন বলতো তখন ছোট বোন সেখান থেকে আবার চলে আসতো। মানে ও যে ওখানে দাঁড়িয়ে কি দেখতো কেউ কোনোদিন বুঝতে পারেনি। ওখানে কিন্তু কিছুই থাকতো না, তাও ও তাকিয়ে থাকতো ওই জাম গাছটার দিকে। যাই হোক, এর মধ্যে মোটামুটি 3 মাস আরও কেটে যায়। এই 3 মাসে তো বোনের অবস্থা আরও খারাপ হয়ে যায়। মানে ও খাওয়া দাওয়া খুব কম খাচ্ছে, এতটা পরিমাণ খাওয়া দাওয়া কম খাচ্ছে যে ওর শরীর খুব শুকিয়ে যায়, আর শরীরে না রক্ত শূন্যতা ধরা পড়ে। মানে খাওয়া দাওয়াই খাচ্ছে না তো শরীরে রক্ত থাকবে কি করে? এবার এই 3টা মাস যে কাটলো মাঝখানে, এই 3 মাসের মধ্যে বড় বোন আর ছোটো বোন তো একসাথে একটা খাটের মধ্যে শুতো, আর তাদের ঘরে ওই ড্রেসিং টেবিলের পাশে না একটা জানলা ছিল। ওই জানলার মধ্যে রাতেরবেলা না খুচখুচ একটা আওয়াজ পেত। মানে সেটা পেত বড় বোন, ছোটো বোন তো পেত না, ও তো রাতেরবেলা আর কি ঘুমিয়ে পড়তো। এবার আওয়াজটা যখন প্রথম প্রথম পেত তখন ভাবতো যে ঘুন পোকা হয়তো আওয়াজ করতো। মানে জানলাটা কাঠের ছিল, আর রাতেরবেলা যখন কাঠের মধ্যে ঘুন পোকা যখন আওয়াজ করে তখন আওয়াজটা একটু বিশ্রী লাগে শুনতে। তো যাই হোক, একদিন বড় বোন পেছন দিকে যে প্যাসেজটা আছে জানলার পেছনে, তো ওখানে ঝাড় দিতে যায়। ওই জায়গাটা না সবসময় আর কি যাওয়া হয় না ঝাড় দিতে। তো বড় বোন গিয়েছে, অনেকদিন ধরে নোংরা পড়ে আছে, ঝাড় দিতে গিয়েছে। যখন ওই জানলাটার ওখানে গেল তখন দেখলো জানলার পেছনে লম্বা লম্বা দাগ। মানে মনে হচ্ছে কেউ যেন ওখানে জোরে খামচি দিয়েছে বা আঁচড় কেটেছে, এরকম লম্বা লম্বা দাগ। আর খালি ওই জানলাটার মধ্যেই হয়েছে, বাকি যে আরও জানলা আছে কোনো জানলার মধ্যে দাগ নেই, শুধু ওই জানলাটার মধ্যে এরকম একটা দাগ। এবার বড় বোন তো এটা দেখে মাসিকে দেখায়, মেশোকেও দেখায়। তো সবাই ভাবছে এই জানলার মধ্যে এরকম দাগ আসলো কি করে, কারণ এটা তো একটা অস্বাভাবিক ঘটনা। কোনো জানলার মধ্যে দাগ নেই, শুধু পার্টিকুলার ওই জানলাটার মধ্যেই এরকম একটা দাগ, দেখেই বোঝা যাচ্ছে যে নখের আঁচড়ের দাগ। যাই হোক, এই ইনসিডেন্টটা গেল। এবার কয়েকটা দিন পর ছোট বোন হঠাৎ করে তার মার কাছে, মানে মাসির কাছে বলছে যে আমার না খুব লাউতে মাছের মাথা খেতে ইচ্ছা করছে। এবার এটা শুনে মাসি ওকে বলছে যে তুই তো কোনোদিন লাউ খাস না। মানে ও কিন্তু একদম লাউ পছন্দ করতো না, হঠাৎ করে খেতে যাচ্ছে। তারপর মাসি মেশোকে বললো যে বাজার থেকে মাছের মাথা আর লাউ নিয়ে আসো, ও খেতে চাচ্ছে। এমনি তো খায় না কিছু, নিজের থেকেই যখন বলেছে যে আমি খেতে যাচ্ছি তার জন্য আর কি নিয়ে আসে। তো সেদিনকা লাউ দিয়ে মাছের মাথা রান্না করে, রুই মাছের মাথা। তো সেটা অনেকটা ভাত খেয়েছে ছোটো বোন। অনেক ভাত যখন খাচ্ছে, তো পাশে তো বড় বোন বসেছিল আর মাসিও ছিল। তখন হঠাৎ করে বলছে, জানিস তো আজকে আমি কেন লাউ দিয়ে মাছের মাথা খেলাম? তো মাসি আর বড় বোন বলছে, কেন, কিসের জন্য খাচ্ছিস? বললো, আজকে না সম্পাদির জন্মদিন, আর সম্পাদি এই লাউ দিয়ে মাছের মাথা খেতে খুব ভালোবাসত। কথাটা যখন মাসি আর বড় বোন শুনলো, ওনাদের গায়ে সে সময় কাঁটা দিয়ে ওঠে। মানে শম্পার জন্মদিন কারোর মনে নেই, ছোটো বোনের একদম মনে আছে। ছোটো বোন যে সেদিন মানে যতটা খাবার খেয়েছে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে, অনেকটা ভাত খেয়েছে, তারপর থেকে খাওয়া দাওয়া একদম বন্ধ। মোটামুটি প্রায় 1 সপ্তাহ হয়ে গেল
ও ভাতই খাচ্ছে না কোনো, আর শরীর আরও দুর্বল হয়ে পড়ে। এবার মাসি তখন আমার মাকে ফোন করে সমস্ত ঘটনাগুলো আর কি বলে। মানে প্রথমে তো যা যা ঘটেছে সেটা বলেনি কিছু। এবার যখন কি ও আরও অসুস্থ হয়ে যায় তখন বলল যে এরকম ঝুমকি আর কি অসুস্থ। তারপর যাই হোক আমি আর আমার মা ঝুমকিকে দেখতে যাই। এবার সেই সময় আর কি হরলিক্স ফল টল এগুলো নিয়ে যাই। এবার গিয়ে দেখি ঝুমকি বিছানার মধ্যে চুপচাপ চোখ বন্ধ করে হেলান দিয়ে বসে আছে, আর রুমকিও বিছানার মধ্যে, মানে বড় বোন। তো আমি কি করি, ড্রেসিং টেবিলের সামনে একটা টুল আছে ওখানে বসি। এবার ওকে আমি জিজ্ঞেস করছি যে কী রে তোর কী হয়েছে, তুই বলে খাওয়া দাওয়া খাচ্ছিস না, কি বলে দেখিস। তো ও না কোনো কথা বলেনি আমাকে, ও নিজের মতো চুপচাপ আর কি হেলান দিয়ে বসে চোখটা বন্ধ করে আছে। আচ্ছা, এর আগে আরেকটা ইনসিডেন্ট ঘটে, সেটা আমি তোমাদের বলতে ভুলে গেলাম। সেটা হলো যে ও যেদিনকার মানে লাউ দিয়ে মাছের মাথাতে খেলো, সেদিনকার রাত থেকে হঠাৎ করে ও যখন সকালবেলা আর কি ঘুমের থেকে উঠলো তখন না ওর গা হাত পা জ্বালা করতো। তখন বাড়ির সবাই দেখলো ওর হাতে পায়ে আঁচড়ের দাগ, লম্বা লম্বা আঁচড়ের দাগ। মানে এটা যে কি করে হচ্ছে বা কি করে হলো সেটা কেউ আর ব্যাখ্যা দিতে পারলো না। তো এক সপ্তাহ মধ্যে এই জিনিসটা মোটামুটি 2-3 বার হয়েছিল। এবার যাই হোক, আমি হচ্ছে ওর পাশে বসেছি, মানে ড্রেসিং টেবিলটা যেখানে আছে ওখানে একটা টুল নিয়ে বসেছি। ওকে আমি তো জিজ্ঞেস করছি কি হয়েছে, ও কোনো উত্তর দিচ্ছে না। হঠাৎ করে ও কী করলো, একটা চাদর গায়েতে ছিল, ওই চাদরের তলা থেকে নিজের হাতটা বের করলো, আর ওর হাতে দেখলাম লম্বা লম্বা 4টা, মানে আঙুল দিয়ে যদি আঁচড় কাটে কেউ সেরকম লম্বা দাগ। আমি তো দেখে একদম মানে ভয় পেয়ে যাই, আরে এটা কী করে হলো। তখন বড় বোন যা যা ঘটেছে সেটা ডিটেলসে আমাকে জানালো যে এই জিনিসগুলো ওর সাথে ঘটছে। আর যে আঁচড়ের দাগটা ছিল না, এটা দেখেই বোঝা যাচ্ছে যে সেদিনকার সকালবেলায় আর কি হয়েছে, কারণ আঁচড়ের দাগটা একদম টাটকা ছিল। আমি না এর আগে কোনোদিনও এরকম আর কি দেখিনি। এবার আমি ফার্স্ট টাইম এরকম জিনিস দেখলাম। আর আমি ভূত প্রেত আগে কোনো সময় বিশ্বাস করতাম না, যদিও বিশ্বাস করলে ওরকমই আর কি বিশ্বাস করতাম, মানে তখন তো উঠতি বয়স ছিল, এসব আর কি বিশ্বাস করলেও আর কি ভয় হয়ে আর কি পেতাম না। এবার যাই হোক আমি সব কিছু শুনলাম বড় বোনের কাছ থেকে। তখন ছোট বোন হঠাৎ করে না বড় বোনকে বলছে, জানিস তো দিদি, রাতের বেলা আমি মাঝে মাঝেই দেখি সম্পাদি এই ঘরে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আছড়াতে থাকে, তারপর চুল আছড়িয়ে চিরুনিটা রেখে আবার অন্ধকারে মিলিয়ে যায়। এই কথাটা যখন বললো না, আমার মানে কি বলবো, আমার গায়ের লোম একদম খাড়া হয়ে যায়, কারণ আমি ওই ড্রেসিং টেবিলের সামনেই ওই জায়গাটার মধ্যেই টুলের মধ্যে বসেছিলাম। আমি তো প্রচণ্ড ভয় পেয়ে যাই। তারপর যাই হোক একটু সরে এসে বসি। এবার বড় বোনও বলছে, তো কী সব বলছিস, ভয় দেখাচ্ছিস খালি ওকে, মানে আমার কথা বলছে, আমাকে ভয় দেখাচ্ছে। তখন ছোটো বোন বলছে, না আমি সত্যিই দেখি মাঝে মাঝে এরকম আসে। তারপর আরও দেখি আমি যখন শুয়ে থাকি তখন আমার পায়ের দিকে এসে সম্পাদি বসে আর একভাবে আমার দিকে তাকিয়ে থাকে। এইসব শুনে তো আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। তো কিছুক্ষণ পর তারপর আমি আর আমার মা ওদের বাড়ি থেকে চলে আসি। এবার যখন নাকি ওদের গেট থেকে বের হচ্ছিলাম তখন আমার চোখ যায় ওই জাম গাছটার দিকে, কারণ স্বাভাবিকভাবে ওই জাম গাছটা নিয়ে আমি একটা ইনসিডেন্ট শুনলাম বড় বোনের কাছ থেকে। আর যখন নাকি ওদের বাড়ি থেকে বেরোলাম তখন স্বাভাবিকভাবেই ওই জাম গাছের দিকে আমার চোখটা যাবে। যখন জাম গাছটাকে দেখলাম না, আমার মানে শরীরের রক্ত মনে ঠান্ডা হয়ে গেল। রাতের বেলা ওই অন্ধকার জাম গাছটা, মানে এই জাম গাছ থেকে কত জাম যে আমরা আগে ছোটোবেলায় পেরে খেয়েছি তার হিসাব নেই। যাই হোক এবার আরও কিছুদিন কাটে। তো একদিন শুনতে পেলাম যে ছোট বোন আরও আবোল তাবোল অনেক কিছু বলছে। ও বলছে যে রাতেরবেলা আমি ঠিকমতো ঘুমাতে পারি না, যখনই আমি চোখটা বন্ধ করি তখনই মনে হয় সম্পাদি ঠিক আমার মুখের সামনে ওর মুখটা রেখে আমাকে দেখছে। আর একটা ঠান্ডা হাওয়া, মানে কারোর মুখ থেকে যদি কোনো ঠান্ডা হাওয়া বেরোয় সেই ঠান্ডা হাওয়া আমি অনুভব করতে পারি। সেই ভয়ে ছোট বোন সবসময় রাতেরবেলা চোখ খুলে রাখতো, মানে ও ঘুমোতো না, ঘুমোলে পরেই এসব ঘটনাগুলো ঘটছে। এবার রাতে যেহেতু ঘুম হতো না তখন দিনের বেলা একটু শুতো। একদিন রাতে না খুব বৃষ্টি হয়, তো বৃষ্টি হওয়ার জন্য উঠোনে তো জল জমে যায়। এবার মাসি ভোরবেলা থেকে উঠে বাথরুম যাওয়ার জন্য, তখন মাসি দেখছে বাথরুম যাওয়ার যে প্যাসেজটা আছে, মানে ফ্লোরটা আছে, ওই ফ্লোরের উপর একটা হালকা পায়ের ছাপ। মানে পায়ের ছাপটা দেখেই বোঝা যাচ্ছে বাইরে থেকে এসেছে, এবং পায়ের মধ্যে তো কাদা লেগে গেলে যেরকম পায়ের ছাপ হলে যেরকম দেখতে হয় ওরকমই অনেকটা দেখতে। এবার রাতের বেলা তো কেউ গেট খুলে আর বাইরে যায়নি, দুই বোন তো ঘরের মধ্যে ঘুমাচ্ছে, তাহলে এই পায়ের ছাপটা বাইরে থেকে কি করে আসলো।
এটা দেখে তো মাসি ঘাবড়ে যায়। তখন মেশোকেও দেখায়, মেশো তো অবাক হয়ে যায় যে এই পায়ের চাপটা আসলো কি করে। ছোট বোনকে মাসি মেশো অনেক ডাক্তার দেখায়, কিন্তু ওর কোনো ইমপ্রুভ হচ্ছিল না। এরপর মাসিদের পাড়ার কেউ আর কি বলে যে এরকম শিলিগুড়িতে ঝঙ্কার মোড়ে ওখানে কিছু পীর বাবা আছে যারা নাকি ঝাড়ফুঁক করতে জানে। তো মাসি মেশো ওনার কাছে যায়। এবার উনি বলছে যে আপনার মেয়েকে তো না দেখলে আমরা বুঝতে পারবো না কি হয়েছে, তো আপনার মেয়েকে নিয়ে আসুন। তো মাসি মেশো বলছে যে ওকে তো নিয়ে আসা মুশকিল, আপনারা আমাদের বাড়িতে আসুন নালে। তো ওনারা বললো যে তাহলে ঠিক আছে, আপনাদের বাড়ির অ্যাড্রেস আমাকে দেন, আমরা এর মধ্যেই আর কি আপনাদের বাড়িতে যাব। এবার যাই হোক, মাসি মেশো ওনাদেরকে অ্যাড্রেস দিয়ে চলে আসে। দুদিন পর ওই পীর বাবা মাসি মেশোর বাড়িতে যায় এবং গিয়ে সবার আগে না বোনকে দেখলো না, গিয়ে করলো কি যে উঠোনে যে জাম গাছটা আছে সেই জাম গাছের ওখানে যায় এবং ওখান থেকে কিছু মাটি তুলে না কিছু মন্ত্র বলে আর ফু দিল। ফু দেওয়ার পর মাসি মেশো আর বড় বোনকে বলছে যে তোমাদের যে বান্ধবী মারা গেছে মানে শম্পা, তার এমন কিছু জিনিস তোমাদের বাড়িতে আছে, আর সেই কারণে ওই শম্পার আত্মা তোমাদের বাড়িতে এসে বাসা বেঁধেছে আর তোমার ছোট মেয়েকে মানে আমার ছোট বোনকে তার ঘাড়ে ভর করেছে এবং ওকে ধীরে ধীরে খাচ্ছে, আর একটা সময় ওকে নিয়ে যাবে। এই কথা শুনে তো সবাই ভয় পেয়ে যায় যে কি এমন থাকতে পারে। তো সবাই আর কি খোঁজাখুঁজি চালু করে ঘরের মধ্যে যে কি আছে শম্পার। সবাই তো খুঁজে আছে কিন্তু কিছুই খুঁজে পাচ্ছে না। আর এদিকে ওই পীর বাবা তখন বাড়ির উঠোনে আর কি বসেছিল। তো সব ঘর খুঁজলো, তারপর রুমকি ঝুমকি যেই ঘরে ঘুমোতো ওই ঘরেও খুঁজলো ভালো করে, কিচ্ছু পেল না। এবার পীর বাবা বলছে না কিছু তো একটা আছে, তোমরা খোঁজো ভালো করে। তারপর অনেক খোঁজাখুঁজি করার পর রুমকি মানে বড় বোন ওনা একটা জিনিস খুঁজে পেল, আর সেটা পেল যে ড্রেসিং টেবিলটা আছে তার পেছন থেকে নিচে পড়েছিল। সেটা হলো যে শম্পার একটা চিরুনি ছিল, ছোট একটা চিরুনি, ওই চিরুনিটা নিচে পড়ে আছে। এবার তো ওটা ও বের করলো, বের করে এনে পীর বাবাকে দিল, আর ওই চিরুনির মধ্যে না শম্পার চুল আটকে আছে। মানে শেষ সময় ও যখন চুলটা আছড়ে ছিল শম্পা, তারপর ড্রেসিং টেবিলে রাখে। এরপরে তো ও তাড়াহুড়ো করে চলে যায় এবং কোনো কারণে সেই চিরুনিটা নিচে পড়ে যায়। পরে যখন নাকি ওরা ড্রেসিং টেবিলে শম্পার জিনিসপত্র দেখতে পেল সব কিছু তো ফেলে দেয়, কিন্তু যে ওই চিরুনিটা পিছনে পড়েছিল সেটা তখন মাসি মেশো বা কেউ আর কি জানতো না। যাই হোক, এবার ওই পীর বাবাকে তো চিরুনিটা দেয়। পীর বাবা তখন বললো এই জিনিসটার জন্যই শম্পার বারবার আসে, মানে চিরুনির মধ্যে চুল আটকে আছে, এটা খুব খারাপ জিনিস, কারণ একটা মৃত মানুষের চুল বাড়িতে মধ্যে আছে। যাই হোক, পীর বাবা কিছু মন্ত্রফন্ত্র পড়ে ওই চুল সমেত ওই চিরুনিটা একটা ঝোলা নিয়ে এসেছিল, ওর মধ্যে ঢুকিয়ে রাখে। তারপর বোনকে কিছু জল পোড়া ঠোড়া দেয় আর কিছু একটা জল দেয় যেটা নাকি শিশির মধ্যে ছিল। বলেছে এই জলটা স্নান করার সময় এক ফোঁটা টুপ ফোঁটা মানে ওই স্নান করবে যে জলের মধ্যে, ওই জলের মধ্যে দিয়ে ওই জলটা দিয়ে স্নান করতে বলল। তো এই জিনিসগুলো আমার বোন ফলো করছিল। ধীরে ধীরে ফলো করতে করতে বোন মানে সুস্থ হয়ে যায়, ওর শরীর স্বাস্থ্য আবার ঠিক হয়ে যায়, খাওয়া দাওয়া ঠিক মতো করছে। কিন্তু একটা বিষয় হলো, ও যে আগে যেরকম হাসি খুশি ছিল সেই জিনিসটা ওর মধ্যে আর আসলোই না। ও মানে একদম চুপচাপ, কারোর সাথে ঠিকমতো কথা বলতো না, মানে একদম চুপচাপ থাকতো। বড় বোন যে আছে ওর সাথেও না ঠিক মতো কথা বলতো না, নিজের মতন থাকতো, নিজের মতন পড়াশোনা করতো, নিজের মতন তারপর পড়তে যেত বা কোনো কাজে করতো, একদম লাজুক টাইপের হয়ে যায়। যাই হোক, বর্তমানে ও একটা কোম্পানিতে চাকরি করছে কলকাতায়, কিন্তু ওর সাথে আমাদের কারোর কোনো সম্পর্ক নেই, মানে আমাদের যত রিলেটিভ আছে কারোর সাথে ওর কোনো কথা হয় না। শুধু ও নিজের মা বাবার সাথে মাঝে মাঝে একটু কথা বলে, আর শিলিগুড়িতে আসে না বললেই চলে। লাস্ট এসেছিল প্রায় 2 বছর আগে। তো বন্ধুরা, এটাই আমার বোনের সাথে ঘটা সত্যিকারের ভৌতিক ঘটনা, যেটা আমি নিজের চোখে আর কি দেখেছি যে ওর হাতে খামচির দাগ বা যেসব ইনসিডেন্টগুলো ওর সাথে ওদের বাড়িতে ঘটেছে সেগুলোর কোনো ব্যাখ্যা নেই। আসলে এরকম ধরনের ঘটনা যার সাথে বা যাদের সাথে ঘটে একমাত্র তারাই বুঝতে পারে এটার বেদনা বা ভয়টা কতটা। একটা জিনিস চিন্তা করো, যে পীর বাবা মাসি বাড়িতে এসেছিল সেই কিন্তু সবার আগে বোনকে দেখেনি, সেই সোজা চলে গেছিল ওই জাম গাছটার ওখানে, এবং ওখান থেকে বোনদেরকে বলেছিল, মাসিদেরকে বলেছিল যে তোমাদের বাড়িতে এমন কিছু আছে সেটা খুঁজতে। আর খুঁজতে খুঁজতে শম্পারই একটা চিরুনি পাওয়া গিয়েছিল, যেটা নাকি শম্পা মরে যাওয়ার আগে বা শম্পার মৃত্যুর আগে সেই চিরুনিটা মাসি বাড়িতেই রাখা ছিল। এই ঘটনাটা ঘটার 2 থেকে 3 বছর পর আমার সাথেও একদিন রাতে ভয়ঙ্কর ঘটনা ঘটে,
সে সময় আমার দিদা হসপিটালে অ্যাডমিট ছিল। রাতেরবেলা আমি একা একা বাড়ি ফিরছিলাম, রাস্তাঘাট ফাঁকা ছিল এবং ফাঁকা রাস্তায় আমি অদ্ভুত আর ভয়ানক কিছু দৃশ্য দেখি। আর এই ঘটনাটা না আমি অন্য একটা ভিডিওতে আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ঘটনাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার অবশ্যই করে দিও। আর তোমরা কমেন্টে জানিও যে তোমরা কোথা থেকে শুনছো আর কোন কোন এরিয়া থেকে শুনছো, এগুলো একটু কমেন্টে জানিও, তাহলে আমিও বুঝতে পারবো যে আমার ভিউয়াররা কোন এরিয়া বা কোন জায়গা থেকে শুনছে। আজকের মতন টাটা, গুড বাই। আর এরকম ভয়ঙ্কর ভৌতিক ঘটনা তোমাদের জন্য আরও অপেক্ষা করে আছে।